সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে আমি অমিত কুমার কর, লেকচারার ইন অ্যাকাউন্টিং, শেরপুর গভর্নমেন্ট কলেজ, বগুড়া, তোমাদের বিবিএস ডিগ্রি পাস কোর্স সেকেন্ড ইয়ারের ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং বই হতে স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো চ্যাপ্টার নিয়ে আজকে আলোচনা করব এবং এই আলোচনার মাধ্যমে তোমরা এই অধ্যায় সম্পর্কে অনেক কিছু জানতে পারবে এবং অনেকটা সহজ হয়ে যাবে এই অধ্যায়ের অঙ্কের সমাধান করা। তো আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের আজকের অধ্যায় নিয়ে যে আলোচনা আমাদের আছে সেটি বিষয়ে। স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লোস অর্থটা হচ্ছে নগদ প্রবাহের বিবরণী। আমরা যখন কোনো ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করি, আমরা জানি যে প্রত্যেকটা প্রতিষ্ঠানের নগদ প্রবাহ আছে। সেটি দুই প্রকারের হয়ে থাকে। একটি নগদ আন্তঃপ্রবাহ, যেটাকে আমরা বলতে পারি ক্যাশ ইনফ্লোস, আরেকটি হচ্ছে নগদ বহিঃপ্রবাহ, যেটাকে আমরা বলি ক্যাশ আউটফ্লোস। তো এই নগদ আন্তঃপ্রবাহ এবং নগদ বহিঃপ্রবাহের ভিত্তি করে আমরা যে স্টেটমেন্টটা কমপ্লিট করি, মূলত সেটি হচ্ছে আমাদের স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লোস, নগদ প্রবাহের বিবরণী। নগদ প্রবাহের বিবরণী অর্থাৎ স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লোস সাধারণত দুই পদ্ধতিতে প্রস্তুত করা হয়ে থাকে। প্রথমত ডিরেক্ট মেথড, প্রত্যক্ষ পদ্ধতি, দ্বিতীয়ত ইনডিরেক্ট মেথড, পরোক্ষ পদ্ধতি। ডিরেক্ট মেথড আর ইনডিরেক্ট মেথডের মধ্যে সামান্য একটা ধাপে পার্থক্য আছে। তা ব্যতীত আমাদের যে তিনটি ধাপের মধ্যে অন্য দুটি ধাপ দুইটা পদ্ধতির ক্ষেত্রেই একই রকম। তো সাধারণত আমরা দেখে থাকি যে পরীক্ষাতে বেশিরভাগ সময় ইনডিরেক্ট মেথডের অঙ্কই এসে থাকে। তাই আজকে আমরা মূলত ইনডিরেক্ট মেথডের অঙ্ক নিয়ে আলোচনা করব। আগেই বলেছি যে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট বা স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লোস এর ধাপ হচ্ছে তিনটি। প্রথম ধাপ হচ্ছে ক্যাশ ফ্লোস ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, দ্বিতীয় ধাপ ক্যাশ ফ্লোস ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, অ্যান্ড তৃতীয় ধাপ হচ্ছে ক্যাশ ফ্লোস ফ্রম ফিনান্সিং অ্যাক্টিভিটিস। যেখানে ডিরেক্ট মেথড এবং ইনডিরেক্ট মেথডের মধ্যে শুধু পার্থক্যটা হচ্ছে অপারেটিং অ্যাক্টিভিটিসের কার্যক্রমের মধ্যে। এছাড়া ইনভেস্টিং বা ফিন্যান্সিং, এখানে দুই পদ্ধতিতে একইভাবে অঙ্ক করতে হবে, কোনো প্রকার পার্থক্য এখানে পরিলক্ষিত হয় না। তাহলে আমরা চলে যাব ইনডিরেক্ট মেথড ব্যবহার করে কিভাবে এই তিনটি ধাপ সম্পূর্ণ করে আমাদের অঙ্কের সমাধান করতে হবে, অর্থাৎ স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লোস কমপ্লিট করতে হবে, সেটির বিষয়ে আমরা এখন আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখো একটি ছক দেখতে পাচ্ছ। ছকটিতে প্রথমে বলা আছে উপরে স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লোস ব্র্যাকেটে পার্শিয়াল অর্থাৎ আংশিক। ইনডিরেক্ট মেথড পরোক্ষ পদ্ধতিতে আমরা করব। এই স্টেপটা হচ্ছে ক্যাশ ফ্লোস ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ আমরা নির্ণয় করব। যেখানে প্রথমেই আসবে নিট ইনকাম অর্থাৎ নিট মুনাফা, এটাকে আমরা নিট প্রফিটও বলতে পারি। সাধারণত প্রশ্নটা দিয়ে দিবে। এরপর আমরা যেটা লিখব সেটি হচ্ছে অ্যাডজাস্টমেন্ট টু রিকনসাইল নিট ইনকাম টু নিট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস। মূলত আমরা এখানে কি সমন্বয় করব, সেই সমন্বয়ের উদ্দেশ্যে কথাটি লেখা। এখানে প্রথমত আমার খেয়াল রাখতে হবে যে আমরা এই কাজটি যেটা করছি সেটি হচ্ছে একটি ব্যবসা প্রতিষ্ঠান নির্দিষ্ট হিসাবকাল শেষে তার নিট ইনকাম থেকে ঠিক কতটুকু নিট ক্যাশ রয়েছে তা নির্ণয় করার জন্য মূলত আমরা এই অপারেটিং অ্যাক্টিভিটিসটা করছি। এখানে 4 ধরনের উপাদান অন্তর্ভুক্ত হয়, অর্থাৎ সমন্বয় করতে হয়। প্রথমেই আমাদের দেখো দেওয়া আছে ডিপ্রিসিয়েশন বা ডিপ্লেশন এক্সপেন্স। ডিপ্রিসিয়েশন বা ডিপ্লেশন এক্সপেন্স অবচয় বা শূন্যকরণ খরচ, এটি যোগ করতে হবে। এই জন্য দেখো আমরা এটিকে ব্র্যাকেট ছাড়া লিখেছি।
অর্থাৎ ব্র্যাকেট ছাড়া যেগুলো লিখব সেগুলো হচ্ছে যোগ, ব্র্যাকেট দিয়ে যেটা লিখব সেটা হচ্ছে বিয়োগ। ব্র্যাকেট ছাড়াটা পজিটিভ, ব্র্যাকেট ছাড়া আর ব্র্যাকেট সহ আমরা মনে রাখবো এটাকে নেগেটিভ। তো অবচয় এখানে যোগ করতে হবে। এর মূল কারণটা হচ্ছে অবচয় কিন্তু একটি অনগদ লেনদেন, অনগদ খরচ। আর এটা আমরা যখন ইনকাম স্টেটমেন্ট করছি তখন অবশ্যই নিট ইনকাম এই অবচয়ের কারণে কম দেখানো হয়েছে, অর্থাৎ নিট ইনকাম হ্রাস পেয়েছে, কমে গেছে। তাহলে সেই ক্ষেত্রে আমাকে নিট ক্যাশ বের করার জন্য এটাকে বিপরীত কাজ করতে হবে, অর্থাৎ যোগ করতে হবে। একইভাবে গেইন অন সেল অফ ফিক্সড অ্যাসেটস অর্থাৎ স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত লাভ বা মুনাফা আমাকে বিয়োগ করতে হবে। আর লস অন সেল অফ ফিক্সড অ্যাসেটস অর্থাৎ স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত ক্ষতি এটা আমাকে যোগ করতে হবে। এরও একটা কারণ আছে, কারণটা হচ্ছে যে স্থায়ী সম্পদ বিক্রয়জনিত লাভ বা ক্ষতি এইটা আসলে মুনাফা জাতীয় লেনদেন না, এটি আসলে মানে মূলধনী লেনদেন। আর এই মূলধনী লেনদেনের কারণেও আমার নিট প্রফিট আসলে কম বা বেশি দেখানো হয়েছে, বিধায় এটাকেও সমন্বয় করতে হবে উল্টোভাবে, অর্থাৎ গেইনটাকেই আমাকে বিয়োগ করতে হবে আর লসটাকে আমাকে যোগ করতে হবে। এরপরে তৃতীয় যে উপাদানটি আসে সেটি হচ্ছে ইনক্রিজ ইন কারেন্ট অ্যাসেটস আর ডিক্রিজ ইন কারেন্ট অ্যাসেটস। ইনক্রিজ অর্থ বৃদ্ধি পাওয়া, তার মানে চলতি সম্পত্তির বৃদ্ধি। যদি চলতি সম্পদ বৃদ্ধি পায় তাহলে সেটা আমাকে বিয়োগ করতে হবে, এবং যদি চলতি সম্পত্তি হ্রাস পায়, ডিক্রিজ হয়, তাহলে আমাকে সেটা যোগ করতে হবে। এখন চলতি সম্পত্তি অনেক রকমের চলতি সম্পত্তি থাকতে পারে, যেমন অ্যাকাউন্ট রিসিভেবল, এন্ডিং মার্চেন্ডাইজ ইনভেন্টরি, প্রিপেইড এক্সপেন্স, আরও অনেক কিছুই আমার এখানে থাকতে পারে। তবে অবশ্যই ক্যাশ কিন্তু এখানে দেখানো যাবে না, এটা সবসময় মনে রাখতে হবে। ক্যাশও একটি চলতি সম্পদ, কিন্তু ক্যাশ কিন্তু কখনোই এখানে দেখানো যাবে না। এখন যে চলতি সম্পদগুলো বৃদ্ধি পাবে সেগুলো এখানে বিয়োগ করতে হবে। আচ্ছা, কেন বিয়োগ করতে হবে? কারণটা হচ্ছে আমরা যদি অ্যাকাউন্ট রিসিভেবল দিয়ে হিসাবটা করি, যে অ্যাকাউন্ট রিসিভেবল বেড়ে গেছে, অর্থাৎ প্রাপ্য হিসাব বেড়ে গেছে, এর মানেটা কি? এর মানে আমি নগদ পরিশোধ কম করেছি, আমি নগদ কম পেয়েছি। তাহলে আমি যদি নগদ কম পাই তাহলে আমার নগদ বৃদ্ধি কিছে হ্রাস পাইছে, নগদ বৃদ্ধিটা হয়নি, বিধায় এটাকে আমাকে বিয়োগ করতে হবে। আর অ্যাকাউন্ট রিসিভেবল যদি ডিক্রিজ হয়, কমে যায়, তার মানে প্রাপ্য হিসাব কমে গেছে, এর মানে আমাকে পরিশোধ করছে, অর্থাৎ আমি টাকা পাইছি, অথবা আমার নগদ টাকা বৃদ্ধি পেয়েছে, বিধায় এখানে যোগ করতে হবে। এবার চতুর্থ যে উপাদান, ইনক্রিজ ইন কারেন্ট লাইবিলিটিস এবং ডিক্রিজ ইন কারেন্ট লাইবিলিটিস। ইনক্রিজ ইন কারেন্ট লাইবিলিটিস যোগ করতে হবে, ডিক্রিজ ইন কারেন্ট লাইবিলিটিস বাদ দিতে হবে। কেন? এখানেও একইভাবে আমাকে খেয়াল করতে হবে যে আমার নগদ বৃদ্ধি যদি পায় তাহলে আমাকে যোগ করতে হবে, আমার ক্যাশ যদি হ্রাস পায়, নিট ক্যাশ, তাহলে আমাকে বাদ দিতে হবে। তাহলে কারেন্ট লাইবিলিটিজের মধ্যে যেমন আছে অ্যাকাউন্টস পেয়েবল, আছে নোটস পেয়েবল, আছে স্যালারিজ পেয়েবল, আর অনেক কারেন্ট লাইবিলিটিস আমরা জানি। এখন অ্যাকাউন্টস পেয়েবল, প্রদেয় হিসাব যদি বৃদ্ধি পায়, ইনক্রিজ হয়, এর মানে কি? এর মানে হচ্ছে আমি টাকা পরিশোধ কম করেছি, আমি টাকা না দিয়ে আমার কাছে রেখে দিছি, তার মানে আমার ক্যাশ বেড়ে গেছে, বিধায় আমাকে যোগ করতে হবে। আর যদি ডিক্রিজ হয়, হ্রাস পায় আমার প্রদেয় হিসাব, তার মানে আমি টাকা পরিশোধ করছি, অর্থাৎ আমার টাকাটা চলে গেছে, আমার যে নগদ সেটা হ্রাস পাইছে, বিধায় সেটা বিয়োগ করতে হবে। তাহলে এই চারটি সমন্বয় আমাকে এখানে এই অপারেটিং অ্যাক্টিভিটিসে করতে হবে। প্রথম ঘরে টাকার প্রথম ঘরে, এবং টাকার প্রথম ঘরে এগুলো লেখা শেষ হয়ে গেলে সবগুলো টাকা যেটা যোগ করতে হবে, পজিটিভ আছে সেটা যোগ করব, যেটা নেগেটিভ ঋণাত্মক মান সেটা বিয়োগ করব। এইভাবে একটা ব্যালেন্স বের করে আমরা দ্বিতীয় ঘরে লিখব, সেটা যোগ হতে পারে, সেটা বিয়োগ হতে পারে। এখন উপরের নিট ইনকাম হতে যদি নিচের এই যোগফলটা মানে নিচের এই উদ্বৃত্তটা যদি ধনাত্মক হয়, পজিটিভ হয়, তাহলে যোগ করে নিচে নামাবো, আর যদি ঋণাত্মক হয় তাহলে আমরা বিয়োগ করে নিচে নামাবো। নিচে নামানোর পর যদি সেটা পজিটিভ অ্যামাউন্ট হয় তাহলে আমরা লিখব নিট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস। যদি নেগেটিভ অর্থাৎ ব্র্যাকেটে টাকা আসে তাহলে আমরা তখন লিখব নিট ক্যাশ ইউজড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস।
আমাদের খুব ভালো করে এই জিনিসটা খেয়াল রাখতে হবে, যদি টাকা পজিটিভ হয় তাহলে প্রোভাইডেড হবে, আর যদি টাকা নেগেটিভ হয় তাহলে অবশ্যই ইউজড ব্যবহার করতে হবে। তাহলে আমরা আমাদের ক্যাশ ফ্লো স্টেটমেন্টের প্রথম ধাপ ক্যাশ ফ্লোস ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস সে নিয়ম শিখে ফেলছি। এখন আমরা যাব পরবর্তী ধাপ, অর্থাৎ ক্যাশ ফ্লোস ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে। এখন আমরা ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে কাজ করব। দেখো তোমাদের সামনে আরেকটি নতুন ছক আছে যেখানে লেখা আছে স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লোস পার্শিয়াল ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। এখন আমরা করব বিনিয়োগ কার্যক্রমতে নগদ প্রবাহের কাজ। তো এইখানে কিভাবে করব, দেখো আমরা প্রথমে লিখে নিচ্ছি ক্যাশ ফ্লোস ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। এখানে মূলত দুই ধরনের জিনিস আসে, একটি হচ্ছে স্থায়ী সম্পদ অর্থাৎ ফিক্সড অ্যাসেটস, দ্বিতীয়টি হচ্ছে লং টার্ম ইনভেস্টমেন্ট, দীর্ঘমেয়াদী বিনিয়োগ। এখানে কোনো দায়ের কোনো রকম কোনো ব্যবহার নেই, সেটি চলতি বা দীর্ঘমেয়াদী কোনো দায় বা মালিকানা সত্ত্বের উপাদান কিন্তু ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে আসে না। এখানে আসে মূলত ফিক্সড অ্যাসেটস অর্থাৎ স্থায়ী সম্পদ এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগ লং টার্ম ইনভেস্টমেন্ট। তো আমরা এখন দেখি কোনটা যোগ হবে এবং কোনটা বিয়োগ হবে। যেমন আমরা যদি সেল অফ ফিক্সড অ্যাসেটস বলি, অর্থাৎ স্থায়ী সম্পদ বিক্রয়, এবং সেটা অবশ্যই সব এগুলো নগদে হতে হবে, যেহেতু আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করতেছি, নগদ প্রবাহ বিবরণী সকল কিছু নগদে করতে হবে, তবেই আসবে এখানে। তো আমরা যদি স্থায়ী সম্পদ নগদে বিক্রয় করি তাহলে আমরা অবশ্যই টাকা পাবো, তা আমাদের নিট ক্যাশ কী হবে, বেড়ে যাবে, বিধায় এটা যোগ করতে হবে, প্রথম ঘরে লিখব। একইভাবে পারচেস অফ ফিক্সড অ্যাসেট, আমরা যদি কোনো স্থায়ী সম্পদ ক্রয় করি তাহলে আমাদের টাকা চলে যাবে, অর্থাৎ নগদ টাকা কী হবে, নিট ক্যাশ কমে যাবে, অতএব সেটাকে বাদ দিতে হবে, বিধায় আমরা ব্র্যাকেটে লিখছি। সেল অফ লং টার্ম ইনভেস্টমেন্ট, আমরা যদি কোনো দীর্ঘমেয়াদী বিনিয়োগ বিক্রয় করে দিই তাহলে সেক্ষেত্রেও আমরা টাকা পাবো, অতএব এটাকেও আমাকে যোগ করতে হবে। আর ইনভেস্টেড অন লং টার্ম ইনভেস্টমেন্ট, আমরা যদি কোনো বিনিয়োগ নতুন করে করি, বিনিয়োগ যদি করি তাহলে আমার টাকা চলে যাবে, তাহলে এটা আমাকে ব্র্যাকেটে লিখতে হবে, অর্থাৎ বিয়োগ করতে হবে। কালেকশন অফ প্রিন্সিপাল অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট, আমরা বিনিয়োগের আসল টাকা যদি সংগ্রহ করি, অর্থাৎ আসল টাকা যদি আমরা পাই তাহলে সেটাও এখানে যোগ করতে হবে। তাহলে আমরা এখানে কি বুঝতে পারলাম, মূল বিষয় যেটা সেটা হচ্ছে টাকা আসলে যোগ এবং টাকা চলে গেলেই বিয়োগ। সেটা এমনও যদি হয় আমরা সব বিক্রি করে ফেলছি কিন্তু টাকা পাইছি, অবশ্যই যোগ করতে হবে। আর এমন যদি হয় আমি অনেক কিছু কিনছি, অনেক সম্পদ ক্রয় করছি কিন্তু টাকা চলে গেছে, তাহলে আমাকে অবশ্যই বিয়োগ করতে হবে। এবার এই সকল প্রথম ঘরের টাকার যোগ বিয়োগ করে আমাদের যে উদ্বৃত্তটা আসবে সেটা পরবর্তী ঘরে লিখতে হবে। একই কথা, যদি পজিটিভ হয়ে থাকে ব্যালেন্স তাহলে আমরা লিখব নিট ক্যাশ প্রোভাইডেড, যদি নেগেটিভ মাইনাস ফিগার হয়ে থাকে তাহলে আমরা লিখব নিট ক্যাশ ইউজড বাই ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। এবার আমরা দ্বিতীয় ধাপ শিখে ফেলছি, তাহলে আমরা দ্বিতীয় ধাপও করতে পারবো, যে কোনো অঙ্কে এভাবেই করতে হবে, এবং সেটা ডিরেক্ট মেথড হোক বা ইনডিরেক্ট মেথড হোক, আমাদের ইনভেস্টিং অ্যাক্টিভিটিস কিন্তু একই পদ্ধতিতেই করতে হবে, কোনো পরিবর্তন বা পার্থক্য এখানে নেই। তাহলে আমরা এবার তৃতীয় ধাপ অর্থাৎ ফিনান্সিং অ্যাক্টিভিটিসে চলে যাব। আমরা এখন দেখতে পাচ্ছি ফিনান্সিং অ্যাক্টিভিটিসের একটি টেবিল, একটি ছক, স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লোস পার্শিয়াল ফিনান্সিং অ্যাক্টিভিটিস, অর্থাৎ অর্থায়ন কার্যক্রমতে আমাদের নগদ প্রবাহ এখন আমরা নির্ণয় করব। একটু যদি খেয়াল করি তাহলে আমরা দেখব যে আমাদের প্রথম স্টেপে চলতি সম্পদ এবং চলতি দায়ের হ্রাস বৃদ্ধির কাজ হয়ে গেছে। দ্বিতীয় স্টেপ অর্থাৎ ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে আমাদের স্থায়ী সম্পদের কাজ হয়ে গেছে। তাহলে আমাদের ব্যালেন্স শিটের মধ্যে কী কী উপাদান বাদ আছে? হ্যাঁ, আমাদের বাদ আছে মালিকানা সত্ত্বের উপাদান এবং দীর্ঘমেয়াদী দায়, অর্থাৎ লং টার্ম লাইবিলিটিস এবং অনার্স ইকুইটি, এই দুই ক্যাটাগরির উপাদানগুলো আমরা এখনও কাজ করতে পারি নাই, তাহলে সেগুলোই আসলে এখানে আমাকে করতে হবে। তার মানে ফিনান্সিং অ্যাক্টিভিটিসে কী কী আসবে আমরা একবারে বলতে পারি যে এখানে মালিকানা সত্ত্বের উপাদানগুলো আসবে এবং দীর্ঘমেয়াদী দায়গুলোর এখানে আসবে। এখানে কোনো চলতি দায়, চলতি সম্পদ বা কোনো সম্পদই এখানে আসবে না। তাহলে ক্যাশ ফ্লোস ফ্রম ফিনান্সিং অ্যাক্টিভিটিস,
প্রথমেই দেখো আমরা লিখছি ইস্যু অফ কমন স্টক অবলিক ইকুইটি শেয়ার, অর্থাৎ সাধারণ শেয়ার ইস্যু, কমন স্টক বা ইকুইটি শেয়ার একই কথা, সাধারণ শেয়ার। তাহলে ইস্যু করলে আমরা জানি বাজারে ইস্যু করলে আমরা কি পাই, টাকা পাই। তাহলে আমাদের ক্যাশ বাড়বে, অতএব এটাকে যোগ করতে হবে। ইস্যু অফ প্রিফারেড স্টক অগ্রাধিকার শেয়ার যদি আমরা ইস্যু করি, বিক্রয় করি, তাহলে সেক্ষেত্রেও আমরা টাকা পাবো, অতএব আমাদের নিট ক্যাশ বৃদ্ধি পাবে, বিধায় সেটাও যোগ করতে হবে। পেমেন্ট অফ ক্যাশ ডিভিডেন্ড, নগদ লভ্যাংশ পরিশোধ বা প্রদান, তাহলে আমার নগদ কী হয়ে যাবে, কমে যাবে, অর্থাৎ নিট ক্যাশ কমে গেল, তাহলে আমাকে বাদ দিতে হবে। তাহলে আমরা ব্র্যাকেটে লিখব। বরোয়িং লোন, লং টার্ম লোন, বন্ডস বা নোটস, অর্থাৎ দীর্ঘমেয়াদী যে কোনো দায় যদি আমরা গ্রহণ করি, নগদে ধার করি, তাহলে অবশ্যই আমার টাকা বৃদ্ধি পাবে, নিট ক্যাশ বৃদ্ধি পাবে অবশ্যই, তাহলে সেটা যোগ করতে হবে। রিডেমশন অফ লোন অবলিক বন্ড, অর্থাৎ কোনো ঋণ বা বন্ড যদি আমরা পরিশোধ করি, তাহলে আমার টাকা চলে যাবে, আমাদের নিট ক্যাশ কমে যাবে, তাই সেটাকে বাদ দিতে হবে, তাহলে ব্র্যাকেটে লিখতে হবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে এখানে মালিকানা সত্ত্বের উপাদান যদি নগদে বৃদ্ধি পায় তাহলে যোগ করতে হবে, মালিকানা সত্ত্বের উপাদান যদি হ্রাস পায় নগদে তাহলে বাদ দিতে হবে। একইভাবে দীর্ঘমেয়াদী দায় যদি নগদে বৃদ্ধি পায় যোগ করতে হবে, দীর্ঘমেয়াদী দায় যদি নগদে হ্রাস পায় অর্থাৎ পরিশোধ হয় তাহলে সেটা বাদ দিতে হবে। একইভাবে আমাদের প্রথম ইনভেস্টিংয়ে যেভাবে আমরা করেছি, প্রথম ঘরের যোগ বিয়োগ করে তার ফলাফল দ্বিতীয় ঘরে লেখা, সেটা পজিটিভ ফিগার হলে আমরা লিখব প্রোভাইডেড, যদি নেগেটিভ ফিগার হয় আমরা লিখব ইউজড। তাহলে ফিন্যান্সিং অ্যাক্টিভিটিসও আমাদের কমপ্লিট, আমাদের 3টা স্টেপই কমপ্লিট। আমরা প্রথমে করলাম অপারেটিং অ্যাক্টিভিটিস, দ্বিতীয়ত করলাম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এবং তৃতীয়তে আমরা করলাম ফিন্যান্সিং অ্যাক্টিভিটিস। আমাদের 3টা অ্যাক্টিভিটিস শেষ। তাহলে আমরা এখন পূর্ণাঙ্গ একটি স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লোস করব বা ছকটা দেখব যে সম্পূর্ণ কিভাবে করতে হবে। আমরা চলে যাচ্ছি পরবর্তী স্টেপ, সম্পূর্ণ একটি স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লোসের ছকে। প্রিয় শিক্ষার্থী, এখন তোমরা যে ছকটি দেখতে পাচ্ছ, যে টেবিলটি দেখতে পাচ্ছ, এটি হচ্ছে ইনডিরেক্ট মেথডে তৈরি করা একটি পূর্ণাঙ্গ স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লোস, একটি নমুনা ছক, যেখানে আমরা দেখো লিখছি স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লোস ইনডিরেক্ট মেথড ফর দ্য ইয়ার এন্ডেড ডট ডট। এখন এটা আমাদের অঙ্কের উপর নির্ভর করবে, ডেট বা তারিখ বসানোটা। পার্টিকুলার্স টাকা, আমরা যেটি 3টা পার্ট করে করলাম সেটি সম্পূর্ণভাবে এখানে উপস্থাপন করা হয়েছে একত্রে করে। ক্যাশ ফ্লোস ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, যেখানে আমরা জানি নিট ইনকাম প্রথমে ব্যবহার করতে হবে, তারপরে অ্যাডজাস্টমেন্ট হিসাবে ডিপ্রিসিয়েশন এক্সপেন্স পজিটিভ হবে, প্লাস হবে। গেইন অন সেল অফ ফিক্সড অ্যাসেট যদি হয় তাহলে মাইনাস ফিগার হবে, লস হলে প্লাস ফিগার হবে। ইনক্রিজ কারেন্ট অ্যাসেটস হলে আমরা মাইনাস ফিগারে লিখব, আর যদি কারেন্ট অ্যাসেটস ডিক্রিজ হয় তাহলে আমরা প্লাস ফিগারে লিখব। ইনক্রিজ ইন কারেন্ট লাইবিলিটিস যদি হয়, কারেন্ট লাইবিলিটি যদি বৃদ্ধি পায় তাহলে আমরা প্লাস ফিগারে লিখব, আর ডিক্রিজ ইন কারেন্ট লাইবিলিটিস হ্রাস পেলে আমরা মাইনাস ফিগারে লিখব। এগুলো আমরা শিখেছি। এরপরে ব্যালেন্স করে আমাদের যে অ্যামাউন্ট আসবে সেটা প্লাস ফিগার হলে আমরা লিখব প্রোভাইডেড অপারেটিং অ্যাক্টিভিটিস, নিট ক্যাশ প্রোভাইডেড অপারেটিং অ্যাক্টিভিটিস। যদি মাইনাস ফিগার হয় তাহলে ইউজড লিখতে হবে। দ্বিতীয় স্টেপ যেটা ছিল আমাদের ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, আমরা জানি এখানে সেল অফ ফিক্সড অ্যাসেট যদি থাকে তাহলে প্লাস ফিগার হবে, পারচেজ অফ ফিক্সড অ্যাসেট যদি হয় মাইনাস ফিগার হবে। সেল অফ লং টার্ম ইনভেস্টমেন্ট যদি থাকে প্লাস ফিগার হবে। তাহলে এগুলো যোগ বিয়োগ করে আমরা দ্বিতীয় টাকার ঘরে টাকা লিখব, এবং সেটা একই কথা, পজিটিভ হলে প্রোভাইডেড আর নেগেটিভ যদি হয় তাহলে ইউজড হিসেবে আমরা লিখব। তৃতীয় স্টেপ আমাদের ফিন্যান্সিং অ্যাক্টিভিটিস। এক্ষেত্রে আমাদের খেয়াল করতে হবে, আমরা এটা অলরেডি একবার শিখে ফেলেছি, ক্যাশ ফ্লোস ফ্রম ফিন্যান্সিং অ্যাক্টিভিটিস আমাদের তৃতীয় এবং শেষ ধাপ, যেখানে আমরা জানি ইস্যু অফ কমন স্টক বা ইস্যু অফ প্রিফারেড স্টক ইস্যু করলে বা বিক্রয় করলে আমরা টাকা পেয়ে থাকি, সে কারণে এটি পজিটিভ হবে, অর্থাৎ যোগ করতে হবে। পেমেন্ট অফ ক্যাশ ডিভিডেন্ড, নগদ লভ্যাংশ প্রদান করলে টাকা চলে যাবে, নগদ কমে যাবে, অর্থাৎ সেটি বাদ দিতে হবে। বরোয়িং লং টার্ম লোন, বন্ডস, নোটস,
ঋণ আমরা করলে সেটার কারণে আমাদের নগদ বৃদ্ধি পাবে, অথবা যোগ করতে হবে। আর কোনো প্রকার ঋণ যদি আমরা পরিশোধ করি, রিডেমশন করি, তাহলে আমার টাকা চলে যাবে, তাহলে আমাকে বিয়োগ করতে হবে। এগুলো যোগ বিয়োগ করে আমরা তৃতীয় ঘরে আমরা টাকাটা বসাবো এবং দেখব যে 3টি স্টেপের যে টাকা হবে দ্বিতীয় ঘরে, টাকার দ্বিতীয় ঘরের, সেইগুলোকে আমরা যোগ বিয়োগ করে একদম নিচে নামাবো। যদি এই যোগ বিয়োগ ফল আমরা যোগ বিয়োগ করার পরে যে ব্যালেন্সটা হবে, ব্যালেন্সটা যদি আমাদের ধনাত্মক পজিটিভ হয়, প্লাস ফিগারের হয়, তাহলে আমরা তখন এটাকে বলবো নিট ক্যাশ ইনক্রিজড। কিন্তু যদি মাইনাস ফিগারে হয়, তাহলে আমরা বলবো নিট ক্যাশ ডিক্রিজ। এর সাথে আমাকে অবশ্যই ওপেনিং ক্যাশ ব্যালেন্স অ্যাড করতে হবে, যোগ করতে হবে, মানে প্রারম্ভিক নগদ তহবিল, এটা আমাকে যোগ করতে হবে। এবং যোগ করে আমরা যে ব্যালেন্সটা পাবো সেটা হবে ক্লোজিং ক্যাশ ব্যালেন্সের সমান। এবং আমরা বুঝতে পারবো যে আমাদের অঙ্কটা সঠিক হয়েছে নাকি আমাদের অঙ্কটা ভুল গিয়েছে। এটা আমরা বুঝতে পারবো এই ক্লোজিং ক্যাশ ব্যালেন্স অর্থাৎ অঙ্কের শেষে এসে। যদি আমাদের এই ক্লোজিং ক্যাশ ব্যালেন্সটা আমাদের বইয়ে যে ক্লোজিং ক্যাশ ব্যালেন্স আছে তার সাথে মিলে যায়, তাহলে আমরা বুঝতে পারবো আমাদের অঙ্ক হয়েছে। যদি না মেলে, তাহলে আমরা বুঝতে পারবো আমাদের অঙ্ক ভুল গেছে। তাহলে এই অঙ্কটির মাধ্যমে আমরা অঙ্কটির সঠিকতাও যাচাই করতে পারবো অঙ্কটি শেষ করার পরে, যে আমাদের অঙ্কটি সমাধান সঠিক হয়েছে নাকি হয়নি। তাহলে আমরা আজকে ক্যাশ ফ্লোস স্টেটমেন্ট বা স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লোস সম্পর্কে তার ইনডিরেক্ট মেথডের যাবতীয় বিষয় তোমাদের সাথে আলোচনা করছি, যেন তোমাদের কোনো সলিউশন করতে, অঙ্ক করতে কোনো প্রবলেম না হয়। তো আজকে আমরা নিয়মটা শিখলাম, আমরা আজকে অঙ্কে যাইনি, আমরা আগামী দিন অবশ্যই অঙ্ক করব। আর এখন আমার বিশ্বাস তোমাদের অঙ্ক করতে খুব একটা প্রবলেম হবে না। তোমরা অবশ্যই 3টি পার্ট আরও একবার সুন্দরভাবে রিভাইজ দিবা এবং খুঁটে খুঁটে আমার কথাগুলো মনোযোগ সহকারে এই ছকগুলোর সাথে মিলিয়ে নিবে। সর্বশেষে তোমাদের সুস্থতা কামনা করছি। তোমরা প্রত্যেকেই সাবধানে থাকবে, সচেতন থাকবে, ভালো থাকবে। আজকে আমরা স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লোস এর ইনডিরেক্ট মেথডের নিয়ম সম্পর্কে জানতে পারলাম। আমরা আগামী অনলাইন ক্লাসে একটি পূর্ণাঙ্গ অঙ্ক করার চেষ্টা করব, যার মাধ্যমে তোমাদের ম্যাথের প্রবলেম আর থাকবে না বলে আমি আশা করি। সেই সাথে বলবো, এটি যদিও বিবিএস পাস কোর্সের রুটিনের ক্লাস, তবুও বলবো এটি কিন্তু অনার্স সেকেন্ড ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের স্টুডেন্টদেরও কিন্তু এই অধ্যায়টি আছে এবং এটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়। তাই এই ভিডিওটি অবশ্যই ডিগ্রি পাস কোর্সের কমার্সে যারা আছে তাদের পাশাপাশি অনার্স সেকেন্ড ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের স্টুডেন্টদেরও সুবিধা প্রদান করবে। তোমরা পারলে একটু দেখে নিও, তোমাদের অবশ্যই উপকার হবে। আজ এই পর্যন্তই, সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আগামী অনলাইন ক্লাসে তোমাদের সাথে আবার কথা হবে। সবাইকে ধন্যবাদ।